যেহেতু আপনি বলেছেন যে মানকাছাড়ে আপনি মানকাছাড় সমষ্টিতে বদরুদ্দিন আজমল অনেক কম ভোট পেয়েছেন, হয়তো 3 নম্বরে ছিলেন। যেহেতু শুধু মানকাছাড় নয়, আমরা যদি বলি ধুবড়ি, চেঙ্গাতেও আপনাদের বিধায়ক আশরাফুল হোসেন আছেন, ধুবড়িতেও আপনাদের ইউডিএফ দলের বিধায়ক আছেন। সেই 3টে সমষ্টিতেও দেখা গিয়েছে অগপর জাভেদ ইসলাম এগিয়ে রয়েছিলেন। আপনাদের আপনাদের যে বদরুদ্দিন আজমল থেকে ভোট বেশি ছিল অগপর জাভেদ ইসলামের, সেই দুটো সমষ্টি, বাকি দুটো সমষ্টির বিষয়ে কি বলবেন আপনি? দেখেন, জাভেদ ইসলামের ভোট যদি আমরা হিসাব করি, সবচেয়ে বেশি ভোট পেয়েছে গোলকগঞ্জে 96,000। গোলকগঞ্জ সবাই জানে যে একটা এর আগের বার বিজেপির সেখানে প্রার্থী জিতেছিল, এইবার আমাদের মহাজোট ছিল, সেই হিসাবে আমাদের একসাথে আমরা সুবানকে জিততে সক্ষম হয়েছিলাম কংগ্রেস আর ইউডিএফের জয়েন্ট ফোর্সে। তার আগে কিন্তু সেখানে বিজেপির এমএলএ ছিল এর আগে দু একবার। তো আমার কথাটা হইতেছে সেখানে রাজবংশী ভোট সবচেয়ে বেশি আছে। এজিপির ভিতরে রাজবংশীর সবসময় একটা আধিপত্য থাকে। ফণীভূষণ চৌধুরী সেখানে লয়ার আসামের একজন শক্তিশালী নেতা। তো আমি ভাবি যে সেই রাজবংশী ভোট যেটা আছে সেই ভোটটা এজিপির পক্ষে গেছে, বা এজিপি বিজেপির পক্ষে, সেখানে মিত্রজোটের পক্ষে গেছে, আর সেই জন্যই 96,000 ভোট পেয়েছে। সেকেন্ড সবচেয়ে বেশি ভোট পেয়েছে বিলাসীপাড়া পূব। বিলাসীপাড়া পূবও আপনারা জানেন যে আজকের দিন একটা হিন্দু মেজরিটি সমষ্টি। বিলাসীপাড়া পূব পশ্চিম সমষ্টিটি ডেমোলিশ করে বিলাসীপাড়া পশ্চিমের ভোট, গোলকগঞ্জের কিছু ভোট দিয়ে বিলাসীপাড়া পূব একটা হিন্দু সমষ্টি বানিয়েছে। তো হিন্দু মেজরিটি সমষ্টি একটা বিলাসীপাড়া পূব হয়েছে। সেখানেও আমি দেখছি প্রায় 70,000 প্লাস ভোট জাভেদ ইসলাম পেয়েছে। তো বাকি ধুবড়িতেও এখানে ধ্রুব সেন একসময় বিজেপির এমএলএ ছিল, সেখানেও টাউন কমিটিতে যথেষ্ট বাঙালি, হিন্দু, মারোয়ারি, বিহারি সম্প্রদায়ের ভাইয়েরা আছেন। তো তারা একটা বিজেপির একটা শক্ত সংগঠন ধুবড়ি টাউনে আছে। তো আমি ভাবি সেই সমস্ত ভোটের থেকে পেয়েছে। আর যেহেতু এজিপি বিজেপির যৌথ প্রার্থী আমাদের 4 লাখ প্লাসের মতো ওখানে হিন্দু ভাইরা রয়েছেন, তাদের ভোট পেয়েছেন। বাকি মেজরিটি আমার মানকাচরে কিছু মুসলিম ভোট পেয়েছে। বাকি তো আমি দেখি না যে অন্য জায়গায় কোনো মুসলিম ভোট খুব একটা বেশি সংখ্যা পেয়েছে, তেমন কোনো জায়গায় নয়। 2-4 জন তার পার্সোনাল টাচে হতে পারে। কিন্তু মানকাচর স্থানীয় প্রার্থী হিসাবে 40 বছরের 60 বছরে তাদের ফ্যামিলিগত যে রাজনীতি, সেই রাজনীতি, তার মা এমএলএ ছিল, তার বাপ 25 বছর এমএলএ ছিল, 4-5 বার তার বাবা মিনিস্টার ছিল, ক্যাবিনেট মিনিস্টার ছিল, তার নিজের আছে, তার মিসেস আজকের দিনে জেলা পরিষদের সদস্য ছিল, তার মা জেলা পরিষদের সদস্য ছিল। একটা লম্বা শক্ত সংগঠন তার সেখানে আছে। আর তার উপরেও আমাদের এখানে কিছু ধরেন রাজবংশী ভোট আছে, বাঙালি হিন্দু ভোট আছে, আমাদের ওখানে মারোয়ারি ভোট আছে, বিহারি ভোট আছে, কোচ আছে, হাজং আছে, গারো আছে, আমাদের কি কয় কোচ হাজং আছে। তো এই সমস্ত যে সমস্ত আমাদের স্থানীয় খিলঞ্জিয়া কিছু মানুষ যারা এখন বলা হয়, সেই সমস্ত জনজাতীয় মানুষ যথেষ্ট রয়েছে, বর্মন মানুষ আছে। তো এই সমস্ত মানুষের কম্বাইনেশন আমি ভাবি জাভেদ ইসলামের প্রায় 30,000 মতো ভোট আছে। বাকি অ্যানাদার 30,000 সে তাদের নিজের সংগঠন একটা 30-35,000 ভোট সবসময় তার সাথে থাকে, সেই ভোটটা সে পেয়েছে। যেহেতু আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন যে বিধায়ক অখিল গগৈ গিয়ে সেখানে ইউডিএফের বিরুদ্ধে বিরূপ মন্তব্য, ইউডিএফের বিরুদ্ধে যে প্রচার করেছে, প্রচার চালিয়ে যে যে রকিবুল হোসেনকে জেতানোর যে চেষ্টা সেখানে চালিয়েছিল তখন এই নির্বাচনের সময়, যেহেতু অখিল গগৈ সেই ধুবড়ি সমষ্টিতে একদম নতুন, কেননা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ, শিবসাগর থেকে ধুবড়িতে গিয়ে আপনারা দীর্ঘদিন থেকে সেখানে বিধায়ক হয়ে আছেন, শিবসাগর থেকে একজন নেতা ধুবড়িতে গিয়ে তারপর মাইনরিটি মানুষ বা মুসলিম মানুষদেরকে একত্রিত করে যে প্রচার চালিয়েছে, বা অনেক আমরা যখন নির্বাচনীয় সময় বা সভাতে দেখেছি যে প্রায় হাজার হাজার মানুষ অখিল গগৈ যেখানে যায় হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত থাকেন, সেটা কিরকম চোখে দেখছেন আপনারা? দেখেন, অখিল গগৈ লম্বা সময় রাজনীতি করে। অখিল গগৈর সাথে যারা ঘনিষ্ঠ নয় তারা অখিল গগৈকে বোঝে না, যারা অখিল গগৈর অ্যাসেম্বলির ভিতরে কারবারগুলো দেখে না তাকে বোঝে না। তো অখিল গগৈ বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করে আসছে লম্বা সময়। একটা কঠোরভাবে তার বাক্যবানগুলো যথেষ্ট কঠিন হয়। একই কথাগুলো কিন্তু একটুখানি নরম করেও বলা যায়, ভদ্রতার মাঝে থেকেও বলা যায়, একটা 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 কালচার স্টাইলও বলা যায়। কিন্তু সে খুব খারাপভাবে, খুব নেকেটলি অ্যাটাক করে, বিভিন্ন সময় ক্ষমাও খোঁজে, তার ল্যাঙ্গুয়েজের ক্ষমাও খোঁজে, খুব কঠোর ভাষায় করে। আমি যদি সেই মানুষটা হই, আমি কিন্তু এই কঠিন ভাষায় বলবো না, আমি একটু সফট ভাষায় বলবো। সেই একই কথাটাই আমি একটা সফট ভাষায় বলবো, সে কঠিন ভাষায় বলে। ইয়াং জেনারেশন ভাবে যে কঠিন ভাষায় কিছু বলতেছে, এই কিছু একটা চেঞ্জ চায়। তো অখিল গগৈ যারা জানে না, তারা অখিল গগৈ সেই অবস্থায় যে ওখানে যখন একেবারে মসিহার মতো কাজ করছে, আসলে অ্যারেঞ্জটা কংগ্রেসের, অখিল গগৈর কোনো সংগঠন সেখানে নেই, অ্যারেঞ্জমেন্টটা কংগ্রেসে করছে, গ্রাউন্ডটা বানাই দিছে কংগ্রেসে।
অখিল গগৈ লেকচার দিয়েছে, কিন্তু কোনো সময় রকিবুল হোসেন আর অখিল গগৈ কিন্তু স্টেজ শেয়ার করেনি। রকিবুল হোসেনের একটা সফট স্ট্র্যাটেজি ছিল, অখিল গগৈয়ের অ্যাটাকিং স্ট্র্যাটেজি ছিল। দুইজনে দুই ধরনের মানে স্পিচ দিয়েছে। এই কথাটার জড়িয়ে কিন্তু অখিল গগৈ লয়ার সামনে হিরো হয়ে গেছে তা কিন্তু নয়। সেই সময় যে মানুষগুলো শুনতে চেয়েছিল মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবকে বিজেপির সাথে সম্পর্ক করাটা যেভাবে সে ন্যাটেকেটভাবে বলেছে, আপনি বলেন কি যুক্তি ছিল যে ধুবড়ী ফুলবাড়ি ব্রিজটা আজমল সাহেব ব্যবসা করার জন্য বানিয়েছে? এটা সাউথ এশিয়ার একটা কানেক্টিভিটি, একটা 401 কিলোমিটার একটা হাইওয়ে রোড ইনক্লুডিং ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ 6,000 কোটি টাকার একটা রোড হতেছে। এটার জন্য মানে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব প্রায় 10-15 বছর ফাইট করেছে। তারপরে সেটা হয়েছে, আজকে বলে সেটা তার ব্যবসার জন্য, প্লেন ঘাঁটি একটা বলে তার নিজের আসা যাওয়ার জন্য। তো এই ধরনের কিছু কথাকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি ভাবি এই সমস্ত একটা টেম্পোরারি গেইন করার জন্য সুবিধাজনক। আজকে কিন্তু সেই সমস্ত বিন্যাস হতেছে কেন অখিল গগৈ এই সমস্ত কথা বলছে। ওই সময় আমরা ব্যর্থ হয়েছি, আমরা স্বীকার করি ব্যর্থতার, যে আমরা যদিও ওই যে স্থানীয় বিধায়ক, যদিও আমি এর আগে 3 বার আজমল সাহেবকে হায়েস্ট ভোট দিতে সক্ষম হয়েছি, এবার যেটা সুনামি আর ল্যান্ডস্লাইড হয়েছে মাত্র 24 ঘন্টা 25 ঘন্টা। আজকে আমাদের লয়ার আসামের বিভিন্ন মানুষ, আমার মানকাসর সমষ্টিতে প্রায় অ্যারাউন্ড 40-45,000 মানুষ আজকে কেরালায়, তামিলনাড়ু, অন্ধ্র, ব্যাঙ্গালোর, আপনার কানপুর, গুজরাট, দিল্লি কাজ করে। সেই লোকগুলো কিন্তু ওখানে জানা আসছে যে সংবিধান বাঁচাও। ওখানে বা গুয়াহাটিতেও আমার হাজার হাজার লোক থাকে, তারা কিন্তু বেঁচে গেছে যে এখানে তো গুয়াহাটিতে আমার ইউডিএফের প্রার্থী নেই। এখানে তারা জানছে যে বিজেপিকে হারাইতে হলে কংগ্রেসকে ভোট দিতে হবে। এই মেসেজটা গ্রামে ব্যাপকভাবে কাজ করছিল আমার মনে হয়। আর এই 2 দিনে এই মেসেজটা এমন একটা সুনামি চলে গেছে। আপনি যদি লক্ষ্য করেন, আমার যেদিনকে লাস্ট ক্যাম্পেন মানকাছড়ে আমার সমষ্টিতে, সেদিন রকিবুল হোসেন, গৌরব গগৈ, আমার কি কয় ভূপেন বরা, তারা যাওয়া কথা হেলিকপ্টার প্রোগ্রাম একই দিনে। হিমন্ত বিশ্ব শর্মা, জয়ন্ত মল্ল একসাথে হেলিকপ্টারে যাওয়া কথা, মানে হেলিকপ্টার প্রোগ্রাম একই সাথে আজমল সাহেব একদিনে আমার সমষ্টি 3টা হেলিকপ্টার প্রোগ্রাম, মানে 11টা থেকে 1টার ভিতরে এই সময়ের ভিতরে 3টা প্রোগ্রামের ভিতরে। সেই দিনও আজমল সাহেবের প্রোগ্রামে হায়েস্ট মানুষ। তাহলে কি বুঝবেন যে আজমল সাহেবের প্রোগ্রামে মানুষ নেই? কিন্তু 24 ঘন্টার ভিতরে এমন কি হয়ে গেল, কিভাবে হলো, আমরা কিন্তু কাউকে বুঝতে পারিনি যে এইভাবে ল্যান্ডস্লাইড হতে পারে। তো এইটা আজমল সাহেবের দোষ নয়। আমি সংগঠনের সামগ্রিকভাবে সংগঠনের দায়িত্ব স্বীকার করি, আমি রিজাইন দিয়েছি যে আমি ব্যর্থ হয়েছি, এটা আমার ব্যর্থতা, আমি স্বীকার করেছি। একটা বিশেষ দৃশ্য আমরা যখন নির্বাচনের সময় হয়তো আমার মনে এসেছে, এখন দেখতে পেরেছি যে অখিল গগৈ যখন সভাতে যায় তখন দেখা যায় যে প্রচুর জায়গায় যে সংখ্যালঘু মানুষ সেই সভাতে থাকেন এবং আল্লাহর নামে অখিল গগৈ শপথ করিয়েছে। অনেক সভাতে আমরা দেখেছি বা ভিডিওতে আমাদের এখানে এসেছে, আমরা নিউজও করেছি, এরকম আল্লাহর নামে শপথ করিয়েছে অখিল গগৈ। সেই শপথটা কি নির্বাচনে দেখা গিয়েছে রকিবুল হোসেনকে কিছু সাহায্য করেছে, কি বলবেন? দেখেন, বিভিন্নভাবে আসলে কারো নামে শপথ গ্রহণ করানো, এটা তো ভায়োলেশন অফ আপনার কোড অফ কন্ডাক্ট। তো সেটা তো ভায়োলেশন অফ কোড অফ কন্ডাক্ট সেই সময় সে করেছে, কিন্তু এই কাজটা করেছে 2 দিন আগে। তখন আমরা যদিও কমপ্লেন দিয়েছি, সেই সব কমপ্লেন সম্পর্কে আমরা কোনো সদুত্তর পাইনি। তো এটা একটা অন্যায়, এইভাবে আল্লাহর নামে শপথ গ্রহণ করে ভোট দিয়েছে। কিন্তু তার উপরে প্রশ্নটা হতেছে যে আল্লাহর নামে শপথ গ্রহণ করেছে, আমাদের সাধারণ মানুষ ভাবেছে কথাটা হয়। আজমল সাহেব, আমি বলছি যে কোন একটা কারণে আমাদের সাথে সম্পর্ক আছে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে আমরা যেতে হবে, যে কোনো ইভিকশন হলে আমরা যেতে হবে, যে কোনো সমস্যা আমরা যেতে হবে। আমরা যদি সেখানে গেছি, তারা বলছে যে আমরা তাদের সাথে নেক্সাস আছি। তো অখিল গগৈ নেক্সাস আছে না আছে, আপনারা মিডিয়া মানুষ, আমার সে আপনারা ভালো করে জানেন। অখিল গগৈ লুরিনজ্যোতি গগৈকে ইউজ করে 2021 নির্বাচনে আপার আসামের 12টা সিট তারা মানে ইউডিএফ আমাদের যেটা মহাজোট ছিল সেটাকে জিততে দেয়নি। পরবর্তী সময়ে যখন ভোট শেয়ার দেখলো যে ইউডিএফের আর যদি কংগ্রেসের ভোট শেয়ার হয় তাহলে 5-7টা এমপি সিট জেতার সম্ভাবনা আছে। তো চালাক হিমন্ত বিশ্ব শর্মা অখিল আর লুরিনকে বললো যে তোমরা কংগ্রেসের সাথে যাও, ইউডিএফকে বাইরে রাখো। দ্যাট মিনস ওদের তো ভোট শেয়ার নেই, আরও 15-16টা দল, তাদের তো ভোট শেয়ার নেই। তা কংগ্রেসকে আজকে তারা বললো যে তোমরা আজকে অখিল গগৈ লুরিনজ্যোতিকে নেও, ইউডিএফকে বাইরে রাখো। দ্যাট মিনস এইটা হলে হবে কি যে আবার বিজেপির বেনিফিট হবে। সো অখিল বিজেপির কথায় নাচছে। আজকে আপনার লেখা রাখেন, আমি বলে দিয়ে যাই, এইবার যে সামনে 2026 নির্বাচন, অখিল আর লুরিন কিন্তু কংগ্রেসের সাথে থাকবে না, এটা আপনি লিখে রাখতে পারেন। কারণ এই জন্যই থাকবে না যে তাইলে আবার মানুষ বিশ্বাস করবে। হিমন্ত বিশ্ব শর্মা এমন চালাকি করবে যে অখিল আর
লুরিনজ্যোতি আবার কিন্তু তাদেরকে অজিত ভূঁইয়া তারা কিন্তু আবার বাইরে হয়ে একটা অন্য মঞ্চ করে কংগ্রেসের সাথে থাকবে না, বেশি সিট ডিমান্ড করবে, দেবে না, আলাদা করে খেলবে। দ্যাট মিনস আবার সেকুলার ভোটটাকে ডিভিশন করবে। সো দে আর ডিকটেটেড বাই দ্য হিমন্ত বিশ্ব শর্মা। আমার কথাটা হতেছে এটাই যে যেভাবে তারা পলিটিক্সটা করতেছে, এই পলিটিক্সটা হেমন্ত বিশ্ব শর্মা নাচনে করতেছে। আমরা যে নির্বাচন করেছি, আজকে আপনি হিসাব করেন, যদি মঙ্গলদৈতে আমরা একসাথে, মঙ্গলদৈ আমরা সেকেন্ড পজিশন, আমরা টিকিট দেইনি, যদি দরং উদালগুড়িতে আমরা যদি আজকে দিতাম, আমাদের প্রায় 7 লাখ মুসলিম ভোট আছে, আমরা দিলে কি হতো? আজকে ভোটটা কিছু সেখানে কংগ্রেসের সাথে গেছে, কিছু বিপিএফের সাথে গেছে, কিছু হয়তো বিভিন্ন পার্টির সাথে গেছে। এইটা যদি ইনট্যাক্ট 7 লাখ ভোটটা আমরা যদি কংগ্রেসকে দিতে পারতাম, তারা যদি 1-1.5 লাখ ভোট অঙ্ক হয়ে যায়। শিলচর আমরা 40,000 ভোটে হেরেছিলাম, সেই শিলচরে যদি আজকে আমরা প্রার্থী না দিয়ে যদি কংগ্রেসের সাথে একটা আঘাত হতো, আমরা ইনট্যাক্ট আজকে রাধেশ্যাম পেয়েছে, তৃণমূলে পেয়েছে, হ্যান পেয়েছে, ত্যান পেয়েছে। আপনারা তৃণমূলকে সাপোর্ট করেছেন, সেটা আলাদা একটা অন্য ব্যাপার। সেই সাপোর্টে আমরা কোনো মানুষ যাইনি, ক্যাম্পেইন করিনি, আমাদের ওয়ার্কারদের করিনি, একটা নৈতিক সমর্থন দেওয়া হয়েছিল। সেই নৈতিক সমর্থন ভোট হয় না। তো আমরা যদি সেখানে কাজ করতাম, জয়েন্টলি মিলে যদি কাজ করতাম, ইনট্যাক্ট ওখানে 5-6 লাখ ভোট আমরা কংগ্রেসকে দিতে পারতাম, একটা চান্স ছিল। আপনি আমাদের কী কয় কলিয়াবর, যেটা আগে কলিয়াবর ছিল, আজকে যেটা আমাদের কী কয় কাজিরঙা বা বরপেটা, এগুলো যদি আমরা ইনট্যাক্ট করে দিতাম, তাইলে কিন্তু একটা ঘটনা হওয়ার ব্যাপার ছিল, মানে তখন কিন্তু একটা জিনিস হওয়ার ব্যাপার ছিল, যে জিনিসটা কাজ হতো। কিন্তু আজকে তারা আমাদেরকে দূরে রেখে বিজেপি 1975-এর পরে প্রথমবারের জন্য 10টা সিট ক্লোজ করে 11টা সিট জিতেছে। আজকে দেখতেছি আমি কংগ্রেসের যথেষ্ট উৎসাহিত। আমার প্রশ্ন যে উৎসাহিত কেন? জোয়াবার কতটা সিট ছিল আসামে? ইউপিএতে কতটা সিট ছিল? কংগ্রেসের 3টা, ইউডিএফের একটা 4টা, হিরাসনে 5টা। জোয়াবার কংগ্রেসের ইউপিএর সাথে 5 জন ছিল, এর আগে 5 জন ছিল। আজকের দিনে কংগ্রেসের গেইন কত? 3 - 2, 9 to 11 বিজেপি, 9টা থেকে 11টা বিজেপির হয়েছে। আর কংগ্রেসের 5টা থেকে 3টে হয়েছে। কংগ্রেসের হাইকমান্ড যারা এআইসিসিতে আছে, তারা কি বোঝে না যে তাদের প্লাস হয়েছে না মাইনাস হয়েছে? আজকে আপনি যদি অ্যাসেম্বলি সেগমেন্টসটা হিসাব করেন, আফটার ডেলিমিটেশন হিমন্ত বিশ্ব শর্মা অতি চালাকি করে 104টা সিট হিন্দু মেজরিটি করেছে, তার 93টা তারা মেজরিটি। এবার এত ভালো কংগ্রেসের, এত মানে তারা এত উৎফুল্লিত কংগ্রেস, তারপরেও কিন্তু 93 সিটে বিজেপি লিড আছে। কংগ্রেসের কতটা আছে? 93 বাদ দেন কতটা আছে? তার ভিতরেও বিপিএফেও 2-1টায় লিড আছে। তো যদি আমরা হিসাব করি, দেখা যায় যে বিলো 30, 28-29 সিট আজকের দিনে কংগ্রেসের সাথে আছে। ধরলাম যে 22টা মুসলমানের সিট, 31টা সিট এখন মুসলমানের আছে, সেটাকে কমিয়ে এনে 22টা করেছে ডিলিমিটেশনে। আগামীবার 22টাতে 23টা জিতে পারবে না। এই 22টা সিট ধরলাম ইউডিএফে পাক আর কংগ্রেসে পাক, এটা একসাথেই থাকবে। এই 22টা সিট যদি একসাথে থাকে, তাইলে 64 পেতে আরো কতটা সিট লাগে? ধরলাম আপার আসামের এবার আরো 9টা সিট প্লাস হয়েছে, আরো 10টা প্লাস হলো, 19টা সিট। 47টার ভিতরে 19টা সিট, 20টা সিট যদি কংগ্রেসের আসে, তাও তো হয় না, তাও তো 40 হয় না, 35 হয়, তাও তো যে 50 হয় না। তো কংগ্রেসের অঙ্কটা মাইনরিটি অঞ্চলে আছে। কংগ্রেসে যদি ভালো করে ইলেকশন কোন জায়গায় খেলছে? ধুবড়ি, নগাঁও, করিমগঞ্জ, 3 জায়গায় খেলছে। কোথায় সেটা? যেখানে মাইনরিটি ভোট বেশি আছে। আর জোরহাট আজকে আপনি তরুণ গগৈর সমষ্টি, তার ছেলে আসছে। আপার আসামের যারা আহোম মানুষ, তারা লয়ার আসামের যেটা পচ্চার, তাদের হিমন্ত বিশ্ব শর্মা, আমাদের জয়ন্ত মল্ল বড়ুয়া, পীযূষ হাজারিকা, তাদের যেটা বডি ল্যাঙ্গুয়েজ, হাম করেঙ্গে, হামি কর সকতে হ্যাঁ, এই যে বডি ল্যাঙ্গুয়েজটা, তাদের যে কথা কওয়ার যেটা স্টাইল, এটা কিন্তু আপার আসামের মানুষ কালচার বলে ভাবে না। তার জন্যই আপার আসামের মানুষ আজকের দিনে হিমন্ত বিশ্ব শর্মার সামনে, একজন ব্রাহ্মণ বা একজন এসসি মানুষের সামনে, তারা রয়্যাল ব্লাড 600 ইয়ার্স আসামে রাজত্ব রুল করেছে, তাদের কিন্তু রয়্যাল ব্লাড থেকে আজকে গৌরব গগৈকে জিতে দেখিয়ে দিয়েছে যে আমরা রয়্যাল ব্লাডে পরবর্তী হিমন্ত শর্মার চ্যালেঞ্জের জন্য গৌরব গগৈকে আনছি। এই একটা মেসেজ দিয়েছে। বাট দিস মেসেজ ইজ নট সাফিসিয়েন্ট। কংগ্রেসের যদি এটা নিয়েই আত্মসন্তুষ্টির ভোগে, তারা যদি এটা নিয়েই খুব খুশি হয়ে থাকে, আবার সে তাদের আজকে ধরেন 30টা হয়েছে, 35টা হবে, 40টা হবে, 45টা হবে, 64টা হওয়ার অঙ্ক আজকের দিনেও নাই। সেটা যদি করতে চায়, সবাইকে সাথে নিয়ে, সব জাতি জনগোষ্ঠীকে সাথে নিয়ে, সমস্ত ধর্মাবলম্বীর সাথে নিয়ে,
সেটা করতে হবে। ধুবড়িতে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের দুইজন বিধায়ক আপনাদের দলের হয়ে কাজ করেছেন। যদি বলি আমি কংগ্রেস থেকে কংগ্রেসের বিধায়ক ছিলেন শেরমান আলী আহমেদ ও আব্দুর রশিদ মন্ডল। দেখা গেছে নির্বাচনের সময় আপনাদের হয়ে কাজ করেছে, তারপরেও আপনাদের এই পরিচয়। ইতিমধ্যে শেরমান আলী আহমেদ বা আব্দুর রশিদ মন্ডল ইউডিএফে যোগদানের কোনো সম্ভাবনা আছে? দেখেন, তারা যদি কাজ করেছে, তাদের কংগ্রেসের সাথে কি সম্পর্ক আছে আমি জানি না। অফিসিয়ালি তো তারা আমাদের কোনো মিটিং করেনি, আমাদের কোনো মিটিংয়ে তারা শরিক হয়নি। তারা যদি কাজ করেছে, ইন্টারনালি আউটলে কাজ করেছে, সেটা আমার নলেজে সেভাবে নাই। দ্বিতীয় কথা হলো, তারাও কোনো ধরনের প্রস্তাব ইউডিএফে আসার প্রস্তাব দেয়নি। বিভিন্ন জনের কথা চলছে, খালি দুইজন নয়, আরও কিছু মানুষের কথা তাদের সাথে আছে। তো এই সমস্ত এই মুহূর্তে আমাদের সাথে কোনো প্ল্যানিংয়ে নাই যে তারা আমাদের এখানে আসছে বা আমরা তাদের অ্যাকসেপ্ট করছি, এই ধরনের কোনো আলোচনা এখন আমাদের সাথে নাই। আমরা পরাজয় স্বীকার করার পরে দলটাকে কিভাবে আরও শক্তিশালী করা যায়, দলটাকে আরও কীভাবে মজবুত করা যায়, মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায়, এই জিনিসটা কিন্তু আমরা অত্যন্তভাবে করার চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে সময় হয়েছে ছোট্ট একটি বাণিজ্যিক বিরতি। বিরতির পর যাব অনুষ্ঠানের পরবর্তী অংশে।